রিটায়ারমেন্ট প্ল্যান আপনাদের জন্য দরকার, কিন্তু এই প্ল্যানটা সম্পর্কে আপনারা কখনো ভেবেছেন? এসডব্লিউপি ফুল ফর্ম হচ্ছে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। আমি ওটা একটা নতুন নাম দিয়েছি, স্লিপ উইথ পিস। এটা এসআইপির থেকে বেশ মোর পাওয়ারফুল, যেটার মাধ্যমে আপনি একটা সরকারি চাকরিজীবী থেকেও যে কোনোই জব করুন, আপনি একটা পেনশনের সিস্টেম এখানে চালু করতে পারেন। একটা সরকারি চাকরিজীবী যা পেনশন পায় তার থেকে আপনি আরও বেশি টাকা জেনারেট করতে পারেন। নমস্কার, পডকাস্ট বাই রেনেসার আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি রেনেসা আপনাদের সঙ্গে। আর আজকে আমরা আলোচনা করব অর্থনৈতিক বিষয় নিয়ে। যুদ্ধ চলছে চারিদিকে, আমাদের মনের মধ্যে কীরকম যেন একটা ভয় সবসময়, যে কি হবে, কোথায় ইনভেস্ট করব, আমাদের কি সব চলে যাবে, আবার কি লকডাউনের মতন পরিস্থিতি তৈরি হবে, আবার কি প্রচুর কেনাকাটা করে ঘরে রাখতে হবে। আমি অন্তত খুব প্যানিকড হয়ে গিয়েছিলাম। যাই হোক, কিন্তু আজকের এপিসোডে আমরা আলোচনা করব যে আমরা বা আমাদের বাবা মায়েরা বা আমরা যখন একটা এজে সার্টেন এজে পৌঁছাবো, বা যারা এখন নতুন চাকরি শুরু করেছেন, বা এদেশের যারা নাগরিক, তারা যখন রিটায়ার করবেন বা যখন আর সামর্থ্য থাকবে না, শারীরিকভাবে সেই সক্ষমতা থাকবে না যে কাজ করবেন, তখন একটা রিটায়ারমেন্ট প্ল্যান আপনাদের জন্য দরকার। কিন্তু এই প্ল্যানটা সম্পর্কে আপনারা কখনো ভেবেছেন? এই প্ল্যানের অনেকগুলো অপশন হতে পারে, তার একটা অপশন আজকে আমরা নিয়েছি আপনাদেরই রিকোয়েস্টে, এসডব্লিউপি। এই এসডব্লিউপি কী এবং এই এসডব্লিউপি আপনাকে কি বেনিফিট দেবে, আদৌ কোনো বেনিফিট দেবে, এবং কিভাবে আপনারা এই এসডব্লিউপিতে টাকা রাখবেন, আর এটা বলবার জন্য আজ আমার স্টুডিওতে যাকে নিয়ে এসেছি, ফিনান্সিয়াল অ্যাডভাইজার ডক্টর সুখেন্দু কানার। স্বাগত সুখেন্দু দা। আমরা এসআইপি নিয়ে অনেকগুলো এপিসোড করেছি, কিন্তু এসডব্লিউপি নিয়ে আমরা দেখলাম যে প্রচুর কোয়েশ্চেন এসছে, এবং আমার তখন মনে হলো যে একটা এপিসোড করা দরকার। এসডব্লিউপি জিনিসটা কি? এসডব্লিউপি ফুল ফর্ম হচ্ছে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। আমি ওটা একটা নতুন নাম দিয়েছি, স্লিপ উইথ পিস। এসডব্লিউপি হচ্ছে কি, আপনি সারা জীবন যে পয়সাটা জমাচ্ছেন, যেমন বালতিতে একটা জল ভরছেন আপনি সারা বছর ধরে, শুধু জল ভরবেন তার না, সেইটা আপনার খালিও করতে হবে, অর্থাৎ আপনাকে এনজয়ও করতে হবে। অর্থাৎ এসডব্লিউপি হচ্ছে এমন একটা সিস্টেম, এটা এসআইপির থেকে বেশ মোর পাওয়ারফুল, যেটার মাধ্যমে আপনি একটা সরকারি চাকরিজীবী থেকেও যে কোনোই জব করুন, আপনি একটা পেনশনের সিস্টেম এখানে চালু করতে পারেন, এবং প্রত্যেক মাসের একটা নির্দিষ্ট দিনে আপনি যত পরিমাণ জমাবেন তার একটা পার্সেন্টেজ আপনাকে রিটার্ন করা হবে, এবং সেটা সারা জীবনও শেষ হয় না পয়সাটা। তাহলে একটা বেসিক কোয়েশ্চেন চলে আসছে যে এসআইপি, এসডব্লিউপি এবং এসটিপি, এই যে নামগুলো শোনা যায়, নামগুলো তো খুব সুন্দর, কিন্তু এটার মানেটা কি, এটার পার্থক্যগুলো কি? দেখুন, এসআইপিটা আপনারা অনেকেই জানেন। আমি বলি যে টপ করে এক ফোঁটা করে জল পড়লে এক বালতি জল হয়ে যায়, তাকে আমরা এসআইপি বলি। অর্থাৎ মাসে মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, যার যেমন ক্ষমতা 1,000, 2,000, 5,000, সেটা রাখলো। এই যে রাখার সিস্টেমটাকে বলা হচ্ছে এসআইপি। আর এসডব্লিউপি, আমি তো সারা জীবন জমাবো না, একটা সার্টেন টাইমের পর আমি রিটায়ারমেন্ট নেব। রিটায়ারমেন্টের পরে আমার তো আর জমানোর ক্ষমতা নেই, আমি তাহলে মাসে মাসে একটা আর্নিং চাই, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমার যেন অ্যাকাউন্টে ঢোকে, তাকে আমরা বলি এসডব্লিউপি, সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। এসটিপির মানেটা কী হচ্ছে, আমি হঠাৎ করে এককালীন অনেক টাকা পেয়েছি, বা আজকে যে যুদ্ধের একটা পরিস্থিতি, আমরা জানি না যুদ্ধটা কোন দিকে যাচ্ছে, কিন্তু আমার কাছে হঠাৎ অনেক টাকা আছে, এখন মিউচুয়াল ফান্ডে টাকাটা লাগাতে ভয় পাচ্ছি। তারপরে কী হবে, আমি সেই এককালীন টাকাটাকে পার্কিং করে দিলাম কোনো একটা ফান্ডে, ডেট ফান্ড বলি আমরা, যেখানে 6.5-7% রিটার্ন পাবো। সেখান থেকে প্রত্যেক মাসে ওখান থেকেই টাকাটা কেটে 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 যাবে, অর্থাৎ এসআইপির মাধ্যমে সেখানেই টাকাটা পড়বে। এটাকে বলে এসটিপি, সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান। অর্থাৎ ওই এককালীন টাকাটা থেকেও আপনি কিছু সুদ জেনারেট করবেন, এবং মাসে মাসে সেখান থেকে এসআইপি হবে, তাহলে মার্কেটের ভোলাটিলিটিটাকে আপনি অনেকটাই কভার করতে পারবেন। এটা এসটিপি। এটা এসটিপি। কিন্তু এসডব্লিউপি কি এগুলোর থেকে বেটার, নাকি স্কিমটা আলাদা শুধু? হ্যাঁ, এসডব্লিউপি দেখুন, প্রত্যেকটার মানে এক একটা প্রসেস, আপনি কোন প্রসেসটা কখন ইউজ করবেন। ইয়ং বয়সে যখন আপনি চাকরি পেয়েছেন, বা আপনার একটা নিজস্ব গোল আছে, বাচ্চার এডুকেশান বলুন, একটা গাড়ি কেনা বলুন, ফ্ল্যাট কেনা বলুন, রিটায়ারমেন্ট, এই গোল অনুসারে আপনি পয়সা জমাচ্ছেন, সেটা যেমন এসআইপি। এই যে রিটায়ারমেন্টের পরে আমার তো টাকার আর্নিংটা তো নেই, আমার চাকরিও নেই, কিন্তু আমার কাছে একটা কর্পাস আছে,
যেটা 5 লাখ হতে পারে, 10 লাখ হতে পারে, 50 লাখ হতে পারে, সেই টাকাটাকে একটা ফিক্স রেখে যাতে টাকাটা না কমে যায় সেই রকম একটা অপশানে রেখে যদি আমি মাসে মাসে টাকা পাই সুদের মতো, সেই টাকেই আমরা বলছি এসডব্লিউ। এসডব্লিউটা হচ্ছে খুব একটা পাওয়ারফুল টুল, যেটা আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন এবং এই টাকাটা আপনার সারা জীবন আসবে। তবে আমি আগে যেমন শুনতাম একটা কথা, যে 7 পুরুষ বসে খাবে, এখানে এমন একটা প্ল্যানিং আছে যেটা 7 পুরুষ বসলেও টাকা খেলেও টাকা মানে কমে না। এসডব্লিউ তার মানে এসডব্লিউপি কে এক অর্থে আমরা বলতে পারি রিটায়ারমেন্ট প্ল্যান। একদম রিটায়ারমেন্ট, তো খুব ভালো রিটায়ারমেন্ট, খুব ভালো রিটায়ারমেন্ট। এর রিটার্নটা কীরকম হয়? মানে ধরুন যদি একজন মানুষ 10,000 টাকা করেই আয় করে এবং সে একটা সময় গিয়ে রিটায়ার করলো, তাহলে তাকে কীভাবে জমালে সে এসডব্লিউপিতে একটা ভালো বেনিফিট পায়? আপনি যেটা বললেন, কোনো মানুষ ধরুন 10,000 টাকা করে যদি আয় করে এবং তিনি যদি মাসে 3,000 টাকা করে রাখতে পারে, মানে মাসে 3,000 করে রাখলে, না এমনি নর্মাল এসআইপি করলে 23 বছর 5 মাসে ওনার টাকাটা 1 কোটি টাকা হবে। তার জন্য ওনাকে ইয়ারলি 10% করে একটু একটু করে সঞ্চয়টা বাড়াতে হবে। তাহলে 1 কোটি টাকা হতে মোটামুটি ওনার 23 বছর টাইম লাগে, 23 বছর 5 মাস। এই 23 বছর 5 মাস পর উনি এখন ধরে নিন ওনার 20, 25 বা 30 বয়স, 30 থেকে যদি আপনি 23 ধরেন, 53 বা 53.5-তে গিয়ে 1 কোটি টাকা হলো। এই 1 কোটি টাকার বিনিময়ে উনি যদি চান যে প্রত্যেক বছর আমি 6 লাখ টাকা অর্থাৎ মাসে 50,000 টাকা তুলব, অর্থাৎ 6%, আমি যে 6% প্রত্যেক বছর তুলতে পারি। আর এসডব্লিউপিটাকে মানুষের কতটা রিস্ক নেওয়ার ক্ষমতা তার উপর ডিপেন্ড করে। কোনো ব্যক্তি যদি বলে আমি কোনো রিস্কই নেব, তখন আমরা বন্ড ফান্ড বলে একটা থাকে, যেখানে 8 থেকে 10%-এর মতো রিটার্ন জেনারেট হয়, সেই ফান্ডে আমরা প্রেফার করি। তাহলে তুলছেন 6%, টাকাটা বাড়ছে কত? 8 থেকে 10%। যে ব্যালেন্স অ্যামাউন্ট টাকাটা, অর্থাৎ আপনার কাছে যে স্পিডে আপনি জল ভরছেন তার থেকে কম স্পিডে জল তুলছেন, তাহলে জলটা কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকবে। এর ফলে টাকাটা কোনোদিন শেষ হয়। আবার কেউ একজন বললো যে আমার ধরুন একটু অ্যাগ্রেসিভ, সে একদম মানে একটু সামান্য একটু রিস্ক নিতে পারে, তার জন্য একটা ফান্ড আছে যেটা আমরা বলি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড। সেটা কিছুটা ডেট আর কিছুটা ইকুইটির পোর্শনে থাকে। এটা মোটামুটি 12 থেকে 15% মতো রিটার্ন জেনারেট করা যায়। এটার ক্ষেত্রে কী হবে, উনি 6-এর জায়গায় 7% বা 8% নিতে পারেন। এই যদি 8% নেয় তাহলে পার লাখে 6,666 টাকা পাওয়া যায় পার মান্থ। কি বলছেন? পার লাখে পাওয়া যায় এইরকম করে। এবং এটা আবার 4টে সিস্টেম, একটা হচ্ছে মান্থলি নিতে পারেন, ইনি কোয়ার্টারলি নিতে পারেন, হাফ ইয়ারলি নিতে পারেন, ইয়ারলিও নিতে পারেন। যেমন উনি অপশান সিলেক্ট করবেন সেই রকম করে পয়সাটা নেওয়া যায়। তবে এটা আপনি একেবারে যারা চাকরিতে জয়েন করছে তাদের জন্য একদম প্রথম থেকে রিটায়ারমেন্ট প্ল্যানটা করে নেওয়াটা খুবই দরকারি। যারা আমরা কি বলতে খুব সময় রিগ্রেট করি বা আফসোস করি, ও সরকারি ওনারা চাকরি করে, ওদের একটা পেনশন আছে, আমি তো বেসরকারি চাকরি করি, আমার পেনশনটা নেই। কিন্তু এটা এমন একটা অপশান, একটা সরকারি চাকরিজীবী যা পেনশন পায় তার থেকে আপনি আরও বেশি টাকা জেনারেট করতে পারবেন, বেশি পেনশনের একটা জায়গা আছে। খুব সিম্পল হিসাব, কারো যদি বয়স ধরে নিন আপনার আজকের দিনে 45 বছর মতো বয়স, তার এখন এই বয়সে বিশেষ করে মনে হয় যে রিটায়ারমেন্টের জন্য একটু ভাবা উচিত। তাহলে ওনাকে যদি 16 বছর মতো আমি টাইম ধরে নিই, তাহলে উনি যদি প্রত্যেক মাসে 10,000 টাকা করে জমান এবং 10% করে করে বাড়ান, তাহলে যখন ওনার 61 ইয়ার্স বয়স হবে 16 বছর পর, তখন কিন্তু ওনার কাছে 1 কোটি টাকা হয়ে যাবে। আমি একটা ডেটা বলছি, যেমন ধরুন একটা ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড যেমন আমি বললাম, এখন তার থেকে আর একটা ফান্ড এসেছে যেটাকে আমরা বলি মাল্টি অ্যাসেট ফান্ড। ব্যালেন্স অ্যাডভান্টেজে কী ছিল, দুটোর কম্বিনেশন ছিল, 65% ইকুইটি আর 35% হচ্ছে আমাদের ডেট ফান্ড। ডেট মানে হচ্ছে বন্ড, সরকারি বন্ড, গভর্নমেন্ট বন্ড, তারপর বড় বড় কোম্পানির বন্ড, এগুলোতে পয়সা থাকবে। এখন তারপর 3টে অপশান, একটা বন্ড বা সরকারি এতেও থাকবে, কিছুটা ইকুইটিতেও থাকবে অর্থাৎ শেয়ার মার্কেটে, কিছুটা একটা কমোডিটির মধ্যে সিলভার, গোল্ড এগুলোও থাকে। তারপরে 3টে অ্যাসেট ক্লাসের মধ্যে টাকাটা ডিভাইড হয়। এই ক্ষেত্রে আমি আপনাকে একটা ডেটা বলি, তথ্য। ধরুন কারো কাছে 2004 সালে 1 কোটি টাকা মানে ছিল বা তিনি সেটা রেখেছিলেন, তিনি প্রত্যেক মানে বছরে 9% ইন্টারেস্টে, 9% মানে 1 কোটি টাকা 9%, 9 লাখ হয়, মান্থলি 75,000 টাকা করে তিনি তুলতে পারেন পার মান্থ। 9% একটু বেশি, আমরা যদি 6 থেকে 9-এর মধ্যে তুলেন, বেশি তুলবেন। 9ও যদি তোলে তাহলে উনি আজকে 25-এ এসে উনি তুলে নিয়েছেন 1,85,00,000 টাকা। তারপরেও
ওনার ভ্যালুয়েশন নিয়ার অ্যাবাউট 9.5 কোটি টাকার মতো অ্যাকাউন্টে আছে। কারণ ফান্ডের পারফরমেন্স এখনও পর্যন্ত যেটা দিয়ে এসেছে সেটা হচ্ছে 16% মতো, আর আমরা তুলছি সেই জায়গায় মাত্র 9%। অর্থাৎ এই জন্যই বলি যে আপনি নিজের লাইফে এটাকে এনজয় করুন, তারপরে আপনার মিসেস বা পরবর্তী জেনারেশনকে আপনি এটা ক্যারি ফরওয়ার্ডও করে দিতে পারেন, তারাও কিন্তু সেই টাকাটা পেতে থাকে এবং এই টাকাটা ক্রমশ বৃদ্ধিও হবে। বৃদ্ধিটা কখন হয়? যদি আপনি যতটা পরিমাণে গেইন হচ্ছে তার থেকে কম তোলেন, যতটা পরিমাণে গেইন হচ্ছে তার থেকে বেশি তুলে নিলে কমে যাবে। একটা বিষয় পরিষ্কার হলো যে এসডব্লিউপি একেবারেই মানে মিডল ক্লাসের জন্য বা লো ইনকাম গ্রুপও আমরা বলতে পারি, তাই কি এটা কি সত্যি? দেখুন, এইটা শুধু যে মিডল ক্লাস বা লোয়ার ক্লাস তা না, আমাদের রিটায়ারমেন্টটা সবারই একটা 60 বছর বা একটা নির্দিষ্ট মানে এজের পর আমরা প্রত্যেকেই চাই একটা রিল্যাক্স লাইফ মানে কাটাতে। তার জন্য কিন্তু এসডব্লিউপি হচ্ছে খুব ভালো একটা অপশান। এর আগে অনেক অপশান ছিল, কিন্তু তার থেকে আপনি যদি কম্পেয়ার করেন এইটা এখনকার দিনে সবথেকে ভালো অপশান। এবং আজকে আমরা যেখানে এই এপিসোডটা করছি আপনি মিলিয়ে নেবেন 10 বছর পরে মানুষ কিন্তু এসআইপির থেকে এসডব্লিউপির দিকেই বেশি যাবে। আপনি বলছেন এসআইপি মানে এসডব্লিউপি এসআইপির থেকে ভালো? অনেক বেটার, কারণ এসডব্লিউপি আমরা দেখুন এখন আমরা যে লাইফে লিড করছি বা ইয়ং জেনারেশন যাদের কথা বলছি ওনারা সবাই চাইছে না আমরা 45-এর পর জব করবো না, অর্থাৎ ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভের একটা, যেটা আমেরিকা এখন চলছে। আর আমাদের ইন্ডিয়া তো এরকম এসেছে, মানে আইটি কোম্পানি বলুন বা যে কোনো কোম্পানিতে স্ট্রেসফুল জবগুলো অনেকে করতে চাইছে না, তারাই চাইছে যে আমি 45-এর পর রিটায়ারমেন্ট নিয়ে নিই। রিটায়ারমেন্ট আমি তখনই নিতে পারি যদি আমার মানি ফ্লোটা থাকে। এই মানি ফ্লোটা একমাত্র অপশান হচ্ছে এসডব্লিউপি, যার ফলে একটা নির্দিষ্ট যার যেমন ব্যয়, কেউ বলতে পারে আমার পার মান্থ 50,000 টাকা ব্যয়, সেও যেমন তার তাহলে একটা কর্পাস রাখতে হবে 50,000 টাকার জন্য। আমি বললাম মানে 6% ইন্টারেস্টে 6 লাখ টাকা হয়, মাসে 50,000 টাকা, তাহলে তার কাছে যদি 1 কোটি টাকা থাকে সে নিশ্চিন্তে কিন্তু প্রত্যেক মাসে 50,000 টাকা করে নিতে পারে। সুখেন্দু দা, আমরা 1 কোটির গল্পে যাব না, আমি একদম ঝাপসা মানুষের জন্য জিজ্ঞেস করছি যে আমি বাংলার কথাতেই আসি। বাংলায় মানুষের অত ইনকাম মানে হয়তো একটা শ্রেণীর রয়েছে, কিন্তু আমরা যদি গড় অ্যাভারেজ ইনকাম দেখি তাহলে 15-16 বা 20-র মধ্যে আমরা ধরে নিলাম, 20-25-এর মধ্যে। তাহলে যদি কারোর মান্থলি ইনকাম 15,000 হয় তাহলে সে এসডব্লিউপিতে কতটা ইনভেস্ট করবে, আর সেই ইনভেস্টমেন্টটা তাকে অ্যাট দ্য এজ অফ আমরা বলতে পারি 50 বা 60 বা ইভেন 45-এ গিয়ে তাকে একটা বেনিফিট দেবে বা কতটা বেনিফিট দেবে? দেখুন, মানে আপনি যে ইনকাম ক্লাসের কথাটা বলছেন, দেখুন পয়সা আমি তখনই পাবো যদি আমি পয়সা জমাই, কারণ আমার জমানো পুঁজিটাই সেটা যে সুদ বা আসলে যেটা হবে সেখান থেকেই আমি কিছু টাকা নেওয়াটাকেই বলা হচ্ছে এসডব্লিউপি। তাহলে কারো যদি ইনকাম ধরুন 15,000 টাকা বলছেন, তিনি তো 15,000 টাকা পুরোটাই খরচ করেন না, আমাদের বাঙালিদের মধ্যে তো সঞ্চয়টা আছেই, আমরা করি, কিন্তু সেটা যদি একটা প্ল্যান করে নিই যে আজকে থেকে আমি ধরুন 5,000 টাকা করে যদি জমাই, 5,000 টাকা করে 15,000-এ আপনি বলছেন 5,000 এসডব্লিউপি, হ্যাঁ না 5,000 টাকা করে এসআইপিতে। হ্যাঁ, কারণ আমি তো দুটো জিনিস আমি বোঝাবার চেষ্টা করছি যে যদি আমি জমিয়ে রাখি তবেই তো আমি এসডব্লিউপিটা করতে পারবো। আমার যদি হাত খালিই থাকে তাহলে আমি টাকাটা আমার দেবে, মানে এসডব্লিউপি মান্থলি কিছু নয়, এটা একটা এককালীন আমাকে রাখতে হবে। হ্যাঁ, মান্থলি আমরা দেখুন এসডব্লিউপি মানে হচ্ছে মাসে মাসে আমি পাবো, আর এসআইপি মানে হচ্ছে মাসে মাসে আমি দেবো। তাহলে আমি পাবো কখন? যদি আমার দুটো অপশান, যদি আমার কাছে একটা বড় টাকা আমি কোনো মানে ফ্যামিলি থেকে পাই, বা কোনো ধরুন একটা কোনো পলিসি ম্যাচিওর করেছে, অথবা কোনো একটা জায়গা বা সম্পত্তি বিক্রি হয়েছে, অথবা আমার এই দুটোর মধ্যে কিছু নেই, আমি তিল করে কিছু টাকা জমিয়েছি এসআইপির মাধ্যমে, একটা সার্টেন এজের পর মনে হচ্ছে আমি আর জব করবো না, আমার একটা কর্পাস তৈরি হয়ে গেছে, সেটা 10 লাখ হতে পারে, 20 লাখ হতে পারে, 50 লাখ হতে পারে, হোয়াট এভার যা হতে পারে। আমি যদি 10 লাখ টাকার কথাই আমি যদি বলি, কারো কাছে 10 লাখ টাকা আছে, আমাদের কি হয় যদি উনি 6% নেন তাহলে 10 লাখ টাকার 6% হচ্ছে আপনার 60,000 টাকা। মানে তাহলে 1 কোটিতে যেমন আমরা বলি উনি পার মান্থ 50,000 টাকা পান, তাহলে 10 লাখে উনি 5,000 টাকা করে পাবেন, প্রত্যেক মাসে উনি 5,000 টাকা করে তুলবেন। এবং এসডব্লিউ কী হচ্ছে, যে 6% আপনি তুলছেন, মার্কেটের গ্রোথ কিন্তু 6% না, অন অ্যান অ্যাভারেজ 20 বছরে মানে আমাদের নিফটির গ্রোথই হচ্ছে 12%।
আর একটু যদি আমরা ভেবে চিনতে মাল্টি অ্যাসেট বা আমরা যেটা বললাম ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে রাখি 13 থেকে 15% আমরা পাই। অর্থাৎ এই 6% তোলার পরেও আমাদের টাকাটা কিন্তু লং টার্মে গ্রোথ হতেই থাকে। তবে এইটা খুব একটা বড় ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে, এসডব্লিউপি অন্ততপক্ষে 20 বা 22 বছর বা 25 বছরের হরাইজনে ভেবে করবে। ওই 2-4 বছরের জন্য করলে না করাই ভালো, তাহলে কি একটা রিস্ক থাকে। যেটাতেই আমি রিটার্ন পেতে চাইবো সেটা লং টার্ম। মার্কেট যদি ক্র্যাশ করে আর এসডব্লিউপি ইনকাম যদি বন্ধ হয়ে যায় তখন মানুষ কি করবে? তাহলে তো এটা একটা রিস্কি ইনভেস্টমেন্ট। দেখুন, দু রকম। আপনি যেটা বলছেন যে এসডব্লিউপি কোনোদিন বন্ধ হয় না, কারণ এটা হচ্ছে একটা অটোমেটেড প্রসেস। যে ফান্ডটা আপনার আছে টাকাটা, তাতে আমাদের একটা ম্যান্ডেট দিয়ে হয় যে ইনি 30 বছরের জন্য প্রত্যেক বছর 6% ইন্টারেস্টে উনি 1 তারিখ, 8 তারিখ, 15, 22 যে কোনো একটা ডেটে টিক মারতে পারেন। সেই ডেটে উনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নেবেন। তাতে যুদ্ধ হোক, মার্কেট ক্র্যাশ করুক, তার সাথে এর কোনো সম্পর্ক নেই। তাহলে আপনি বলছেন না, যেটা হয় যুদ্ধ হলে কী হয়, মার্কেট অনেক ডাউন হওয়ার ফলে কি হয় যে ওনার যে রিটার্নটা আমরা বলছি লং টার্মে একটা ভালো রিটার্ন পাওয়া যায় 12 থেকে 15%, বা সেই বছর হয়তো এফেক্ট করে নেগেটিভ রিটার্নও চলে আসতে পারে। যদি নেগেটিভ রিটার্নে আসে তার ফান্ডের ভ্যালুটা, তখন কিন্তু কী হয়, তার বেশি করে ইউনিট সেল হয়ে এসডব্লিউপিটা চলে। কিন্তু আমি বলছি হরাইজেনটা মোটামুটি 15 থেকে 25 বছর যখন হয়, তখন কিন্তু এটা পুরো রিকভার হয়ে তিনি যে মানিটারি যে অ্যাপ্রিসিয়েশনটা সেটা কিন্তু হবে। শর্ট টার্মে এরকম ছোটো ছোটো আপনার ইভেন্ট আসবেই, এবং তাই এতে এসডব্লিউ বন্ধ হয়। আমরা এর আগে এসআইপিতে ইনকাম গ্রুপ নিয়ে কথা বলেছিলাম এবং সেই অনুযায়ী কার কতটা এসআইপি করা উচিত, কিন্তু এক্ষেত্রে যেহেতু এটা রিটায়ারমেন্ট প্ল্যান হিসাবে একেবারে আদর্শ, তাহলে ধরুন একজন মানুষ, আমরা প্রথমে একদম লো ইনকাম গ্রুপ দিয়ে শুরু করি। একটা মানুষ ইনকামের পর দেখা গেল খুব প্রান্তিক মানুষ, তিনি হয়তো 2 লক্ষ টাকা তার রিটায়ারমেন্টের পরে তিনি পেলেন, খুব দারোয়ান সিকিউরিটির কাজ করেন, তার 2 লক্ষ টাকা রিটায়ারমেন্টের পরে এলো। আমরা সাধারণ মানুষের কথা আগে বলি, সে তাহলে এসডব্লিউপি কী করে করবে? দেখুন, এসডব্লিউপি করার আগে ওনার প্রথমেই কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে আলোচনা করা উচিত। যেটা আমরা করি, প্রথমে দেখে নিই যে উনি কতটা পরিমাণ রিস্ক নিতে পারেন। যেমন হয় 2 লক্ষ টাকা অনেকের কাছে থাকতে পারে, যেমন ধরুন এমন একজনের কাছে আছে যার এজ হচ্ছে 70 বছর, বা সেই 2 লক্ষ টাকাই আছে কারো বয়স হচ্ছে 60 বছর, সেই 2 লক্ষ টাকাই আছে কারো বয়স 40 বছর। তিনজনের কিন্তু ভাবনা চিন্তা এক হবে না। যার বয়স ধরুন, যেনার বয়স হচ্ছে 70 বছর হয়ে গেছে, তখন আমরা বলি যে আপনি ম্যাক্সিমাম 4% করে তুলুন। ঠিক আছে, 4% মানে কি, 1 কোটি টাকাতে যদি উনি 4% হিসাবে নেন, 1 লক্ষ টাকায় উনি, তাহলে কি হবে যে প্রত্যেক মাসে 1 লক্ষ টাকার বিনিময়ে 333 টাকা করে পাবেন। 1 লক্ষ টাকা, তাহলে আপনি 2 লক্ষ টাকার বিনিময়ে নিয়ার অ্যাবাউট আপনি ধরুন 700 টাকার মতো উনি প্রত্যেক মাসে তুলতে পারবেন 2 লক্ষ টাকার। এরকম তো সরকারি স্কিমেও পায়, তাহলে কেন এসডব্লিউপি? হ্যাঁ, সরকারি, ভালো কোশ্চেন আপনি করেছেন। সরকারি স্কিমে পায়। সরকারি স্কিমগুলোতে কী হয় জানেন তো, টাকাটা যেটা আপনার সুদ হয়, যেটা আপনার সুদ, সেই টাকাটাই শুধু ওনারা ফেরত দেয়। এখানে যেটা বড় অ্যাডভান্টেজ, সময়ের সাথে সাথে কী হবে, আপনার ব্যয়টা তো বাড়তেই থাকবে, প্রত্যেক বছর জিনিসপত্রের যেভাবে দাম বাড়ছে। এখানে কি হচ্ছে, এসডব্লিউপিতে আমরা এমন ফান্ডে পয়সাগুলোকে পার্কিং করা থাকে, যেটা যা তোলা হয় তার থেকে বেশি বাড়ে। যার ফলে একটা সার্টেন টাইমের পর, যদি আমি এটা উদাহরণস্বরূপই বলি, আপনি একটা টাকা রেখেছেন, সাধারণভাবে কোনো মানুষ যদি 4 থেকে 6% তোলে, তার এই টাকাটা নেক্সট 10 বছরের পর ডবলও হয়ে যায়, তোলার পরেও, যেটা কিন্তু সরকারি স্কিমে হয় না। আমরা এর পরের ইনকামে চলে যাই, যে একজনের রিটায়ারমেন্টের পরে দেখা গেল তার কাছে 5 লক্ষ টাকা, 5 থেকে 10 লক্ষ টাকা তার কাছে এসেছে, তাহলে সে কী করবে? হ্যাঁ, দেখুন, 5 লক্ষ টাকা যদি থাকে, লাখের হিসাবটা যদি আপনি করে নিতে পারেন না, তাহলে আপনার 5-10 হবেতেই হয়ে যাবে। ধরুন কোনো মানুষ যদি প্রত্যেক বছর 6% করে তোলে, তাহলে তিনি কি হয়, প্রত্যেক লাখে 500 টাকা করে পার মান্থ পাবেন। যদি 6% তোলে, তাহলে ধরুন 5 লাখে উনি 2500 টাকা পাবেন। আবার 10 লাখ যদি হয়, তাহলে উনি 5000 টাকা পাবেন।
তাহলে আমরা 5 লাখের বিনিময়ে 6% এটা পেতে পারি। আর ম্যাক্সিমাম আমি যদি হিসাবটা করে দিই 9 লাখ, 9 লাখে উনি কী পেতে পারেন, 750 টাকা পেতে পারেন, মানে তো 1 লাখে 750, তাহলে 10 লাখে 7,500 করে প্রত্যেক মাসে পাবেন। এবং সেই ক্ষেত্রে যখন আমরা 9%-এর কথা বলছি, তখন ওনার কিন্তু ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড বা ভালো হাইব্রিড ফান্ড অথবা মাল্টি অ্যাসেট ফান্ডেই পয়সাটা রাখতে হবে, এবং মিনিমাম টাইম অন্ততপক্ষে 15 বছর বা 20 বছরের জন্য। কারোর কাছে যদি রিটায়ারমেন্টের পর 20 লক্ষ টাকা আসে, তাহলে সে কি করবে? 20 লক্ষ টাকা যদি থাকে, আমি বলবো একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড 8% করে বছরে উনি নিতে পারবেন এসডব্লিউপিতে। বারবার বলছি 4 থেকে 9-এর মধ্যে। এবার উনি ঠিক করবেন কতটা রিস্ক নিতে পারবেন, বা তার উপর ডিপেন্ড করবে। তার জন্য ফিনান্সিয়াল অ্যাডভাইজার বলে দেবে যে কত পার্সেন্ট ওনার জন্য সুটেবল। তবু আমি অ্যাভারেজ একটা 8% যদি ধরি, তাহলে 8%-এ পার লাখে আপনার 6 মানে 4টে 6, অর্থাৎ 6,666 টাকা করে উনি বছরে পাবেন। পার লাখে বছরে 8% যদি ধরি, অর্থাৎ আমরা 6,666 ইন্টু উনি যদি 20 লাখ বলেন, তাহলে পার মান্থ উনি মোটামুটিভাবে 13,000 টাকা করে পেতে পারেন পার মান্থ। 13,000 টাকা করে পার মান্থ উনি পাবেন। পার লাখে হচ্ছে আপনার 666 টাকা পার লাখে। এবং যখনই আপনি সেটা 20 দিয়ে মাল্টিপ্লাই করবেন, তখন উনি অ্যাপ্রক্স 13,000 বা 13,500 টাকার মতো পার মান্থ নেবেন। এবং তারপরে যদি উনি 20 বছর ধরে এটা কন্টিনিউ করেন, দুরকম অপশান হয়। একটা হচ্ছে উনি প্রত্যেক বছর আবার 7% করে এটাকে বাড়াতে পারেন, কারণ আমাদের খরচ বাড়ছে বলে। তখন একটা এসডব্লিউপি ক্যালকুলেটর হয়, যে কোনো অ্যাপস আপনি গুগলে পাবেন, সেখান থেকে আপনি চেক করে নেবেন। আর যদি আপনি না বাড়ান, আমার হিসাবে আমি দেখেছি এটা প্রত্যেক 10 বছরই টাকাটা আবার ডবলও হয়। অর্থাৎ প্রথম 10 বছর 8% করে তুলবেন, পরের 10 বছর ওনার ক্যাপিটালটাই হয়ে যাবে 40 লক্ষ টাকা। তখন উনি 666 ইন্টু যদি 40, অর্থাৎ উনি তখন 26,640 টাকা করে পার মান্থ পাবেন। ওই জন্যই বলা হচ্ছে যে মানে পৃথিবীর মানে ওই 7 পুরুষ, এটা কিন্তু ক্রমশ 10 বছর পর ডবল হয়ে যাবে, এবং পরবর্তী জেনারেশনকে উনি এটা কনভার্ট করেও দিয়ে যেতে পারে। এটাতে লসের কোনো ব্যাপার আছে? হ্যাঁ, দেখুন, লস এসডব্লিউপিতে লস বলতে এসডব্লিউপিতে একটা নির্দিষ্ট দিনে টাকাটা আসে। দেখুন, লস হয় না আমি বলবো না। লস বলতে কীরকম হয়, ধরুন এই যে যুদ্ধের পরিস্থিতিটা হচ্ছে, শেয়ার মার্কেট যদি কনস্ট্যান্ট 4 বছর বা 5 বছর নেগেটিভ রিটার্ন বা জিরো রিটার্ন হয়, তখন কিন্তু আপনার একটা লস বা ক্যাপিটালটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু হরাইজেন যখনই 15-20 বছর হবে, সেই সম্ভাবনা থাকে না। এবার এরকম অনেকেই কোশ্চেন আসে যে লস হবে, আমার টাকা কমে যেতে পারে। আমি আপনাকে একটা কোশ্চেন করছি, আজকের থেকে 5 বছর পর আপনার লাইফস্টাইল বাড়বে না কম, বা আমাদের যে নেক্সট জেনারেশন তাদের লাইফস্টাইল বাড়বে না কম, তাহলে আমরা যে কনজিউম করছি সেটা ক্রমশ বাড়াচ্ছি, বিভিন্ন রকম খরচা বাড়াচ্ছি। খরচ বাড়ার ফলে কী হচ্ছে, কোম্পানিগুলোর ইনকাম বাড়ছে। কোম্পানির ইনকাম বাড়া মানেই মার্কেট বাড়বেই, মার্কেট বাড়া মানেই আমারও কিন্তু মিউচুয়াল ফান্ডের যে ইউনিট বলুন বা মিউচুয়াল ফান্ডের রিটার্ন, সেটাও বাড়বে। অর্থাৎ আপনি যদি বাস্তববাদী হন, আপনার উত্তর আপনার কাছেই আছে। এসডব্লিউপি আপনি যেটা বললেন, তাতে একটা রিটায়ারমেন্ট প্ল্যান হিসাবে অসাধারণ একটা প্ল্যান আপনি বলছেন, কিন্তু আপনি বললেন যে চেক করে নেওয়া যায়, ক্যালকুলেটরের কথা বললেন, অনলাইন অনেক কিছু ব্যবস্থা রয়েছে, কিন্তু একটা এজেড পার্সন বা যার বয়স হয়ে গেছে, আমি নিজের বাবার ক্ষেত্র দিয়ে বলতে পারি, তারা অতটা মানে টেক সাভি নয়, এবং যেটা প্রবলেম হয় যে অনেক ক্ষেত্রে ভুল করে ফেলেন। তাদের জন্য একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার হওয়া, মানে ইনভেস্টমেন্ট করিয়ে দেবে বা সাহায্য করবে, এরকম লোককে খুব জরুরি। এটা সব ক্ষেত্রেই জরুরি। ধরুন আপনি যদি একটা সার্টেন এরপর, যেমন আমাদের শরীরে যদি সমস্যা হলে যেমন একটা ডাক্তার থাকার প্রয়োজন, আমাদের যদি আইনগত কোনো সমস্যা হয় যেমন একটা লয়ার থাকার প্রয়োজন, সেই রকম প্রত্যেক ক্ষেত্রে একজন বাচ্চাকে বড় করতে গেলে বা শিক্ষার জন্য একজন টিচার থাকার প্রয়োজন। প্রত্যেক মানুষের এরকম মেন্টার যেমন একটা থাকেই, মানুষ আমরা ঠাকুর দেবতারও বিশ্বাস করি আমরা, সেই রকম প্রত্যেক কাজে না আলাদা আলাদা এক্সপার্টাইজ মানুষ আছে। আপনাকে খুঁজে নিতে হবে যে এই ফিল্ডের এক্সপার্টাইজ মানুষ কে কে আছে, তার সাথে কনসাল্ট করার পরেই কিন্তু করতে যাবে। মানুষ যেটা সবথেকে বেশি ভুল করছে, 2-4টে ইউটিউবে ভিডিও দেখে সে নিজেকেই একজন বড় ইনভেস্টার বলুন বা বড় একজন
বিজ্ঞ মনে করে ভুল ডিসিশন নিচ্ছে। আজকের দিনে আপনি 4টে ইউটিউবে ভিডিও দেখে নিজের হার্ট অপারেশন করতে পারবেন, কিন্তু ফিনান্সের ক্ষেত্রে আপনার মনে হচ্ছে 4টে ভিডিও দেখে আপনি সব জেনে যাচ্ছেন। একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার হতে গেলে মিনিমাম 8 থেকে 10 বছরের এক্সপিরিয়েন্সের পর, তার নলেজ গ্যাদার করার পর সে হয়। সেটা কখনো 4টে ভিডিওর মাধ্যমে হবে না। অর্থাৎ আপনি নিজের থেকে যদি সেটা করতে চান সেটা ভুলই হবে। সবসময় কারো না কারো অভিজ্ঞ কারোর সাথে পরামর্শ নেওয়াটা খুব দরকার। আমরা SWP নিয়ে অনেকটা আলোচনা করে নিলাম। আমরা এই আলোচনা বা এই পডকাস্টের একেবারে শেষের দিকে চলে এসেছি। আমি আপনাকে কয়েকটা একটু অন্য প্রশ্ন করি। আমার মনে হয় দর্শকদের এটা খুব জানা দরকার। যুদ্ধ পরিস্থিতি কেন, যুদ্ধ চলছে, এই যুদ্ধ কতদিন চলবে আমরা জানি না। এইরকম একটা পরিস্থিতিতে যে ইনভেস্টমেন্ট আমরা করে ফেলেছি, যারা করে ফেলেছি, তাদের জন্য কি এটা খুব একটা রিস্ক জোন হয়ে গেল, মানে একটা পিরিয়ড হয়ে গেল, রিস্ক পিরিয়ড বলতে পারি? দেখুন, যুদ্ধ বলুন বা কোভিড বলুন, কোনোটাই কাম্য না। কিন্তু অ্যাজ এ ফিনান্সিয়াল অ্যাডভাইজার আমি বলবো এগুলো একটা অপরচুনিটি। এইগুলো খুব কম টাইমে আসে। যুদ্ধ অপরচুনিটি মানে এর জন্য, মানে আপনার বলতে শুনতে খারাপ লাগবে যে এটা আপনি কী বলছেন, এটা মানুষের প্রাণ যাচ্ছে। দেখুন, আপনার পার্সপেক্টিভটা যদি ভাবেন বা অ্যাঙ্গেলটা ভাবেন, সেই অর্থে আমি বলছি এতে কি হয়, কম মানে শেয়ার মার্কেটে এই যুদ্ধের একটা সেন্টিমেন্টের জন্য না অনেকটা নাবার ফলে কী হয়, মিউচুয়াল ফান্ডের ইউনিটের প্রাইসটাও নামে। এতে বলা হয় রুপি অ্যাভারেজিং কস্টের ফলে আপনি কম দামে বেশি করে ইউনিট পাবেন, যার ফলে এই যুদ্ধটা যখন শেষ হয়ে যাবে তারপরে দেখবেন আপনার রিটার্নের পরিমাণটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। আমি নিজেই তথ্য দিয়ে অ্যানালিসিস করে দেখছিলাম 2008-এ একটা বড় ক্রাইসিস এসেছিল। যদি 2004 থেকে আমরা নেক্সট 5 বছরের কথা ভাবি, এই 5 বছরের মধ্যে যে কোনো একটা ব্যালেন্স অ্যাডভান্টেজ 3 গুণ রিটার্ন দিয়েছিল। যখন কোনো ইভেন্ট থাকে না তখন 5 বছর বা 6 বছরে মিউচুয়াল ফান্ডের টাকা ডবল হয়, আর যখন একটা ইভেন্ট থাকে তখন 5 বছর বা 6 বছরে টাকা 3 গুণ হয়। এটার কি বলুন তো, এটা একদিনে আসবে না, এক্সপিরিয়েন্সের মাধ্যমে আসবে। আর যদি কোনো ভালো ফিনান্সিয়াল অ্যাডভাইজার থাকে, সে আপনাকে গাইড করে দেবে, আর এই দুশ্চিন্তা থেকে তিনিই আপনাকে মুক্ত করতে পারবেন। তার মানে এখন সোনার উপায়ে ইনভেস্ট করা ভালো? হ্যাঁ, অবশ্যই ভালো। মানে এখন দেখুন সোনাটা অনেক, সোনা না রূপা? আমি তো বলবো যে দুটোই, মানে একটা সার্টেন অ্যামাউন্টে কিনুন। এখন অনেক মিউচুয়াল ফান্ডও এসে গেছে একসাথে, এটা আমরা এফওআই বলি, ফান্ড অফ ফান্ড, সোনার উপর একসাথে। ওই জন্য দুটোকেই আপনারা কিনতে পারেন। সোনার কি বলুন তো, একটা যেমন মানে বিশ্বর কাছে সব মানে গোটা, মানে এখন বিশ্ব, চীন কিনছে, ভারত কিনছে, আমাদের বিশ্ব ব্যাঙ্কগুলো কেনার ফলে সোনার একটা এমনি ডিমান্ড বাড়ছে। আর আমাদের তো এমনি ইন্ডিয়াতে আলাদা সোনার ডিমান্ড ছিল। আর হচ্ছে রূপোর আবার কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড অনেক বেশি, ইভি লাগছে গাড়ির জন্য। অর্থাৎ এই দুটোকে আপনি প্যারালালি যদি কিনতে পারেন, সোনার উপরটা আলটিমেট কী হয় বলুন তো, আপনার যে ইনভেস্টমেন্টের হেজ বলি আমরা, এটা ইন্স্যুরেন্স বলতে পারি। এবং সোনার উপর একটা সেফ হেভেনের মধ্যে পড়ে। অর্থাৎ আপনার যা ইনভেস্ট হয় তার অন্তত 10-15% সোনার উপরে আপনি রাখতেই পারেন। তাহলে আপনার কিন্তু একটা ব্যালেন্স পোর্টফোলিও তৈরি হয়। আমার শেষ একটা দুটো প্রশ্ন, আপনি এক কথায় উত্তর দেবেন আমি চাইব। যে এই সময়, এই 2026-এর যে শেষের সময়টা, এই শেষের সময়টায় কোন 3টে ভুল এই যুদ্ধ পরিস্থিতিতে আমাদের একেবারেই ফিনান্সিয়াল পার্সপেক্টিভ থেকে করা উচিত নয়? প্রথম করা হচ্ছে, অনেকেই বলছে যে যুদ্ধ চলছে, অপরচুনিটি আসছে, প্রচুর টাকা আপনি ইনভেস্ট করে দেবেন, সেটা করবেন। কারণ যুদ্ধ কবে শেষ হবে, কদিন চলবে আমরা কেউ জানি না। যদি আপনার কাছে টাকা থাকে, আপনি পার্ট বাই পার্ট ইনভেস্ট করুন। হতে পারে মার্কেট উঠে যেতে পারে, তারপরে আপনি কিছু পোর্শন দিন বা নিচে নামতে পারে। কখনোই এককালীন বড় টাকা এই যুদ্ধের পরিস্থিতিতে দেবেন, পার্ট বাই পার্ট পয়সা রাখুন। হ্যাঁ, 2 নম্বরে আপনারা দেখবেন যে এখন অনেক টিভি চ্যানেল বলুন বা যে কোনো মিডিয়াতে বলুন, একটা প্যানিক যে তেলের দাম অনেক বেড়ে যাবে, গ্যাসের সংকট হবে, এরকম প্যানিকে মানে ভাববেন না। বিশেষ করে আজকের দিনে প্রত্যেক বাড়িতেই আমি বলবো একটা করে অন্তত ইন্ডাকশান নিয়ে রাখুন, অল্টারনেটিভ গ্যাসকে বাঁচানোর জন্য। যুদ্ধ পরিস্থিতি এমন আসতেই পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর 3 নম্বর হচ্ছে, সবসময় আমরা যেটা বলি, দেখুন আপৎকালীন সবসময় আপনার একটা এমার্জেন্সি ফান্ড অবশ্যই রাখবেন হাতের কাছে, অন্তত যে বাই চান্স যদি কোনো রকম মানে লকডাউনের মতো পরিস্থিতি আসে, যাতে আপনার সংসার চালাতে কোনো অসুবিধা না হয়, এটা মাথায় রাখবেন। আমার একদম শেষ প্রশ্ন, এই মুহূর্তে ভারত ফিনান্সিয়ালি কীরকম পজিশনে রয়েছে? মানে আমরা নাগরিক হিসাবে আমরা কি আশ্বস্ত থাকতে পারি, নাকি আমাদের কপালে চিন্তার ভাঁজ আসবে বা রাখা উচিত? দেখুন, ভারত হচ্ছে আজকের দিনে ইকোনমিক্যালি খুব স্ট্রং দেশ। আর ভারতের যে বাজার,
এটা বিশ্বের কাছে সবথেকে বড় বাজার বলতে পারেন। অর্থাৎ আমাদেরকে কেউ চটাতে চাইছে না। যেমন ইরানেরও আমাদেরকে প্রয়োজন, কারণ ইরানের একটা বড় পরিমাণ তেল ভারত নিতে পারে। ওদিকে রাশিয়াও ভারতকে তেল দিতে চাইছে, আমেরিকাও চাইছে ভারতকে তেল দিতে। আমরা এমন একটা পজিশনে আছি যে কোনো দেশ আমাদের শত্রু না। ভারতে অতিথি দেবো ভবর মতো আমরা এতে আছি যে আমাদের সবাই সেটা আমাদের বাজারের জন্য, অর্থাৎ আমরা প্রত্যেকের সাথে একটা সৎ ভাবনা রেখে আমরা চলার চেষ্টা করছি এবং আমরা একটা ব্যালেন্স জায়গাতে আছি। ভারত আমার মনে হয় এখন বিশ্বের সবথেকে সেফ দেশ বলতে পারেন ভারত, এবং এখনও পর্যন্ত যা আপনার ফিনান্সিয়ালি ভারত কিন্তু একটা স্ট্রং জায়গাতে আছে, এবং এই যুদ্ধের পরিস্থিতিটা যত তাড়াতাড়ি কাটবে ভারতের অর্থনীতি এখান থেকে অনেক অনেক ওপরে আরও অনেক ওপরে এইসবের শুরু বলতে পারি। সাধারণ একটা কথা শোনালেন এবং টাচউড আমরা এখনও ভালো আছি, আমরা ভালো থাকতেই চাই। আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। এই পডকাস্টটা আপনাদের কেমন লাগলো? কারণ এর আগে সুখেন্দুদা এখানে এসেছিলেন এবং আমরা একটা ইনভেস্টমেন্ট সংক্রান্ত এসআইপি সংক্রান্ত একটা পডকাস্ট করেছিলাম। সেখানে অনেকেই কমেন্টে লিখে গেছেন যে এসডব্লিউপি নিয়ে আলোচনা, আর তাই আজকে আমরা এসডব্লিউপি নিয়েই এই পডকাস্টের এপিসোডটা করলাম। আশা করি এটায় আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। তবুও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আমাদের কমেন্ট সেকশন খোলা আছে, সেখানে গিয়ে অবশ্যই কমেন্টে আপনাদের প্রশ্নটা লিখে দেবেন। আর আরেকটা কথা বলি যে এই পডকাস্টটা আপনাদের যেরকম ভালো লাগছে, প্রত্যেক দিন নতুন নতুন সাবস্ক্রাইবারকে, পরিবারের সদস্যকে পাচ্ছি, সেটা আমার খুব ভালো লাগছে এবং আমি তাদেরকে করজোড়ে থ্যাংক ইউ জানাতে চাইবো যে আপনারা যেভাবে এই চ্যানেলটাকে উত্তরোত্তর আরও বেশি বাড়িয়ে নিয়ে যাচ্ছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেটা জন্য অসংখ্য ধন্যবাদ। এই পডকাস্টটা যদি আপনাদের বেনিফিট দিতে পারে, উপকৃত করে, তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কিচ্ছু করতে হবে না, শুধু বেল আইকনে একটা প্রেস করতে হবে। তাহলে আমাদের কাজ করতে, আমি এবং আমার টিমের কাজ করতে অনেক বেশি উৎসাহ আমরা পাবো। যাই হোক, আজকের এই এপিসোড এ পর্যন্তই। আরও একটা এপিসোড নিয়ে হাজির হয়ে যাব খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য নমস্কার। কী শুনতে চান সেটা লিখতে ভুলবেন না।